নুহাশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রয়াত বাংলাদেশি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাগানবাড়ি। কার্যত এটি নুহাশ চলচ্চিত্রের শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র। আজকের ব্লগে থাকছে নুহাশপল্লীর ভিতরে যা যা রয়েছে সব কিছুই আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই দয়া করে একটি লাইক কমেন্ট করে যাবেন। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কথার সাহিত্যিক, কথার জাদুকর, প্রখ্যাত লেখক পরিচালক হুমায়ূন আহমেদের গাজীপুর সদরে নুহাশপল্লী আজকে আপনাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি এবং বিস্তারিত তথ্য থাকছে। আশা করি যে আজকের নুহাশপল্লী ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা সবসময় কামনা করি। তাহলে দেখুন আজকের ব্লগ নুহাশপল্লী। দর্শক শ্রোতা, আমি এখন রয়েছি ফুলবাড়া বাজারে। আর এখান থেকে আমি কালিয়াকৈর থেকে ফুলবাড়া বাজারে এখানে এসেছি। আমি আজকে যাব কথা সাহিত্যিক, লেখক পরিচালক হুমায়ূন আহমেদ স্যারের সেই জনপ্রিয় নুহাশপল্লীতে যাব। আর আমি কালিয়াকৈর থেকে এসেছি। আপনারা যারা গাজীপুর থেকে আসবেন তারা সরাসরি গাজীপুর চৌরাস্তা হুতাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা যেতে পারবেন। আমি এই রাস্তায় যাচ্ছি। এই রাস্তায় অনেকটা সহজ, যে কারণে ফুলবাড়ি থেকে যাচ্ছি। আমরা এই অটো রিক্সায় যাচ্ছি ফুলবাড়ি থেকে। এই অটো রিক্সায় আমাকে সরাসরি নুহাশপল্লী গেটে নামিয়ে দেবে, ভাড়া 100 টাকা। ফুলবাড়া দিয়ে ভাই সহজ হয় না? হ্যাঁ, সহজ হয় ফুলবাড়াতে। এখান থেকে ফুলবাড়ি থেকে কয় কিলো হবে রাস্তা? রাস্তা 7 কিলো। 7 কিলো না? 7 কিলো, হ্যাঁ। আর গাজীপুর থেকে আপনার ওদিক দিয়ে চৌরাস্তা থেকে আসলে আপনার করে আপনার আর হুতাপাড়া নামতে হয়, ওইভাবে যেতে হয় না? হুতাপাড়া নামতে হয় চৌরাস্তাতে আসলে। দর্শক শ্রোতা, ফুলবাড়িয়া থেকে মণিপুর টু হুতাপাড়া রোড ধরে যাচ্ছি। আর যাওয়ার পথে যে বনাঞ্চল ফুলবাড়িয়া, সেখানে দুপাশে রাস্তার দুপাশে যে গাছগাছরা, এই গাছগাছরাগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। দর্শক শ্রোতা, ফুলবাড়িয়া থেকে হুতাপাড়া এই রুটটি ভাঙা, কাজ চলছে। আর এখানে অটোরিক্সায় আপনারা পেয়ে যাবেন। অটোরিক্সা করে এখানে চলাচল করে বেশি মানুষ। দর্শক শ্রোতা, শালদো নদীর উপর ব্রিজ আমরা পার হচ্ছি। দর্শক শ্রোতা, আমরা এখন ন্যাংরার বাজারে রয়েছি। আর ন্যাংরার বাজার থেকে এই রাস্তা ধরে আমরা নুহাশপল্লী রুটে প্রবেশ করেছি। ন্যাংরার মার্কেট থেকে ভাই কয় কিলো রাস্তা? 1.5 কিলো আছে রাস্তা। 1.5 কিলো না? 1.5 কিলো। অন্যান্য জায়গা থেকে যদি লোক আসে আপনি নিয়ে আসতে পারবেন না? অবশ্যই। নুহাশপল্লী পিরোজআলী গ্রামে পড়েছে। আর সেই পিরোজআলী গ্রামটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। আর সেই গ্রামের রাস্তা ধরেই অপরূপ সৌন্দর্য রাস্তা ধরে আমরা এগোচ্ছি নুহাশপল্লীর দিকে।
যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি কথা সাহিত্যিক, জনপ্রিয় লেখক, পরিচালক যিনি বেছে নিয়েছিলেন এই সুন্দর জায়গাটি। পিরোজআলী গ্রামেই পড়েছে রূপসা রিসোর্ট, খুবই জনপ্রিয়। এই ভিতরে সামনে এগিয়ে যেতে হয়। এক কথায় ছবির মতো সুন্দর পিরোজআলী গ্রাম। এই গ্রামের মধ্যে যে ঘর বাড়ি গুলো আপনারা দেখতে পাচ্ছেন, দুপাশে রাস্তার দুপাশে ঘর বাড়ি আর সবুজ প্রকৃতি, এক কথায় অসাধারণ। নীরব নিস্তব্ধ পিরোজআলী গ্রামের দক্ষিণা দুয়ার এদিকেই রয়েছে। আর এই নীরব নিস্তব্ধ রাস্তা ধরে আমরা এগোচ্ছি নুহাশপল্লীর দিকে। নৈশিক সৌন্দর্যের এক লীলাভূমি নুহাশপল্লী। আমরা খুবই সন্নিকটে চলে এসেছি। পাহাড়ি গাছগাছরা বেষ্টিত এই রাস্তার ধরে নুহাশপল্লীর খুবই সন্নিকটে আমরা চলে এসেছি। নুহাশপল্লী আসার পরপরই আপনারা এখানে দোকান পেয়ে যাবেন। যারা কালিয়াকৈর থেকে আসতে চাচ্ছেন নুহাশপল্লীতে, তারা এই ভাইয়ের নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন। তার সাপোর্ট নিয়েই, তার সহযোগিতা নিয়ে আপনারা খুব কম খরচে আসতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 0192793982। ঢোকার আগেই চায়ের দোকান আপনারা পেয়ে যাবেন। এখানে রং চা খুবই জনপ্রিয়। আর পাহাড়ি এলাকার এখানে পেঁপে থেকে শুরু করে কলা সবকিছুই আপনারা পেয়ে যাবেন। এগুলা তো আপনাদের এলাকায় চাষ করেন না? এগুলা পেঁপের দাম আপনার কত করে পিস বেচেন? এক একটা এক এক দাম না? কেজি কত করে বেচেন? কেজি 80 টাকা করে না? এটা কি কলা? এটা সব সবরি বাংলা কলা না? জাম্বুরা। এখন একটু সামনে এগিয়ে যাওয়ার পরপরই আমরা নুহাশপল্লীর গেটে চলে যাব। এখানে আপনারা অটোরিক্সা পেয়ে যাবেন। রাস্তা, এখানকার রাস্তা অনেকটাই কাঁচা রাস্তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এই নুহাশপল্লীতে নুহাশপল্লীকে কেন্দ্র করে এখানে বেশ কয়েকটি দোকান আমরা দেখতে পাচ্ছি। এখানে কেনাকাটার করার জন্য যারা নুহাশপল্লী বেড়াতে আসে তারা এখান থেকে কেনাকাটা করে। এখানে খাবার হোটেলও রয়েছে, যারা বেড়াতে আসে তারা এখান থেকে খাবার নুহাশপল্লী আর রিসোর্ট। এখানে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকদের প্রবেশের নিয়মাবলী, সর্বোচ্চ মূল্য 200 টাকা করে। এখানে নিয়ম নীতি রয়েছে এখানে প্রবেশের জন্য। প্রবেশের পরপর
আমরা ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি 200 টাকা করে টিকিট, সেই টিকিটটি কাটলাম। এখানে আসলে আপনারা জনপ্রতি 200 টিকিট মূল্য, এই টিকিটটি আপনারা এখান থেকে কাটতে পারবেন। দর্শক শ্রোতা, আসুন আমরা নুহাশপল্লী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। বাংলাদেশি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নুহাশপল্লী প্রতিষ্ঠা করেন। গাজীপুর জেলা চৌরাস্তা থেকে 20 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজারের পিরুজালি নামক গ্রামে প্রয়াত হুমায়ুন আহমেদ নুহাশপল্লী গড়ে তোলেন। এখানকার নানা স্থাপনা আর অসংখ্য ফলজ বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধি গাছের বাগান বানিয়েছেন। ছেলে নুহাশ হুমায়ুনের নামে রাখা হয় নুহাশপল্লী। হুমায়ুন আহমেদ মনের মতো করে নিজস্ব স্বপ্নজগৎ গড়ে তোলার প্রয়াস রেখেছিলেন, তাই নিজেই তৈরি করা 250 প্রজাতির সবুজ গাছের উক্ত নন্দন কাননে তিনি বারবার ছুটে গেছেন। ঢাকার ধানমন্ডিতে তার বাসভবন হলেও তিনি সুযোগ পেলেই নুহাশপল্লীতে চলে আসতেন সময় কাটাতে। কখনো আসতেন সপরিবারে, কখনো আসতেন বন্ধুবান্ধব নিয়ে রাতভর আড্ডা দিতে। প্রতি বছর পহেলা বৈশাখ নুহাশপল্লীতে বৈশাখী মেলার আয়োজন করা হতো। নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের শুটিং স্পট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার, সেখান থেকে 8 কিলোমিটার পশ্চিমে পিরুজালি গ্রাম। এই গ্রামেই 40 বিঘা জায়গা নিয়ে নুহাশপল্লী তৈরি করেছিলেন প্রয়াত হুমায়ুন আহমেদ। শ্রোতা, কথা সাহিত্যিক, গল্পের কারিগর, পরিচালক হুমায়ুন আহমেদ স্যারের বাসভবনটি দেখতে পাচ্ছেন। পাহাড়িঘেরা চারপাশে অপরূপ শোভা মণ্ডিত এই জায়গার মধ্যে হুমায়ুন আহমেদের স্যারের এই বাসভবনটি। আর এই বাসভবনের ভিতরে হুমায়ুন আহমেদ স্যার এখানে জীবনের অনেকটা সময় এখানেই বেশি কাটিয়েছে। উনি প্রকৃতির প্রেমিক ছিল, উনি ভালোবাসত গ্রাম বাংলা। আর সেই গ্রাম বাংলার এরকম পিরুজালি গ্রামেই গড়ে তুলেছেন এই নুহাশপল্লী। এখানে অসংখ্য নাটক, সিনেমার শুটিং হয়েছে। এই সেই দরজা, যে দরজাটি খুলে প্রিয় স্যার রুমে প্রবেশ করত। হুমায়ুন আহমেদ স্যার, হুমায়ুন আহমেদ স্যার ডাক দিলে আজ যদি বেঁচে থাকতো তাহলে ভিড় হয়ে আসতো, কিন্তু স্যার নেই। চিতেবীজের তো এই নুহাশপল্লীটি এখনো দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। প্রিয় স্যারের ছবিটি অনেকটা বড় সড়ো করে এখানে
বাসভবনের সামনেই রয়েছে। এই সেই গাছ, গাছটির অসংখ্য নাটকে, হুমায়ুন আহমেদ স্যারের নাটক এবং সিনেমায় এই গাছটির এখানে বসে গান বাজনার আসর বসত, সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। জাপানি বট, আমরা গাছটির নাম এখানে লেখা রয়েছে জাপানি বট। বাসভবনের সামনেই প্রিয় লেখক, কথার জাদুকর হুমায়ুন আহমেদ স্যার এখানে বসে আড্ডা দিতেন। সেই চেয়ারগুলো এখনো এখানে সযত্নে রয়েছে। একটি বাচ্চা মেয়ের ভাস্কর্য আপনারা এখানে দেখতে পারবেন। খুবই দৃষ্টিনন্দনভাবে এটাকে একদম জীবন্তভাবে সেভাবেই তৈরি করা। আর এখানে যারা আগত দর্শনার্থী আসে তারা এই বাচ্চাটির ভাস্কর্যর পাশে সেলফি তুলতে ভুল করে না। এখানে এসে লাইলি মজনু গাছ, সেই গাছটি দেখতে পাচ্ছেন। হুমায়ুন আহমেদ স্যার অসংখ্য ঔষধি গাছ এখানে রোপণ করেছে। ঔষধি গাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে। যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন তাদের কাছে আশা করি যে এখানকার নয়নবিরাম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সারিবদ্ধভাবে পাম গাছ এবং খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি। নুহাশপল্লী এই রিসোর্টের ভিতরে নৈশিক সৌন্দর্যের একটি জায়গা। এখানে গ্রামীণ দাসের সব কিছুই এখানে রয়েছে।
কথায় এখানকার নৈশিক সৌন্দর্য যে প্রবেশ করবে আশা করি সে মুগ্ধ হয়ে যাবে। টয়লেট রয়েছে এখানে, আগত দর্শনার্থীদের জন্য টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে। বাচ্চাদের জন্য বড়রাও এখানে বসে, দোলনা রয়েছে, খেলার ব্যবস্থা রয়েছে এই নুহাশপল্লীর ভিতরে। দর্শক শ্রোতা, আমরা এখন বৃষ্টি বিলাস এখানে অবস্থান করছি। এখানে রেস্টুরেন্ট, হোটেল রয়েছে, এখান থেকেও খাবার সার্ভ করা হয়। এখানে আপনার খাবার দাবারের ব্যবস্থা এখানে আছে না? ছুটির দিনগুলো থাকে, ছুটির দিনগুলোতে থাকে না? এখানে যে আপনার বাইরে থেকে যারা আসবে তারা আপনার অর্ডার করে আসতে পারবে, তাই না? হ্যাঁ, অর্ডার করলে তো আরো ভালো হয়। আপনাদের কি মোবাইল নাম্বার আছে? নাম্বারটা একটু বলেন। টিকিটের মধ্যে নাম্বার আছে। ও, টিকিটের মধ্যে নাম্বার আছে না? এগুলো কি কি খাবার? এটা কি? এটা চেপা ভর্তা, কালিজিরা ভর্তা, কালিজিরা ভর্তা না? ডাল, মুরগি, সাদা ভাত। ওয়াটার ছাড়াও এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা নুহাশপল্লীতে আসবেন তারা এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারবেন। বৃষ্টি বিলাস এখানে বেশ বড় এই রুমটি, বৃষ্টি বিলাস রুমটি। এখানে খাবার দাবার করার জন্য অনেক কবুতর আমরা দেখতে পাচ্ছি। পাতাবাহারি গাছগুলো সারিবদ্ধভাবে, আর এই পাশ দিয়ে যখন হাঁটবেন আপনার মন ভরে যাবে। পাম গাছের এখানেই আমরা ভাস্কর্য দেখতে পাচ্ছি, ব্যাঙের ছাতা। এবং এর একটু সামনে ভারজার পাশে একটি পাহাড়ের মতো স্তূপ করা হয়েছে। ভাস্কর্যটি অনেকটা বড়, হাতগুলো দেখতে পাচ্ছেন, এবং আরেকটি ছোট্ট পুকুর, আর এখানে দেখতে পাচ্ছেন জলপুরি। আসলে সেই কবিতা গল্পে যে জলপুরি কথা শুনতাম, বাস্তবে না হলেও সেই জলপুরিটিকে এখান থেকে দেখতে পাচ্ছি। এবং জলপুরীর যে সৌন্দর্য, সে সৌন্দর্যটাও হুমায়ুন আহমেদ স্যার এভাবেই ফুটিয়ে তুলেছে। এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি।
এখানে আমরা হুমায়ুন আহমেদ স্যারের ভাস্কর্য দেখতে পারছি। বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা। বাচ্চাদের কাছে খুবই আকর্ষিত এই ভাস্কর্যগুলো। আমরা আস্তে আস্তে করে সেই পুকুরের ঘাটলায় যাচ্ছি, যেখানে সিনেমার মধ্যে, নাটকের মধ্যে অনেক দৃশ্য থাকতো। এই নৈসর্গিক নুহাশপল্লীর প্রতিটি জায়গাগুলোই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এই সৌন্দর্য দেখে আসলে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর, এত অপরূপ জায়গা সৃষ্টি করেছিল সৃষ্টির কারিগর হুমায়ুন আহমেদ স্যার। পাশ দিয়েই পিরোজালি গ্রামের, বাংলাদেশ সবচেয়ে বড় গ্রামের যে শস্য ক্ষেত, ধান ক্ষেত এবং পাহাড়ের ভিতরে যে বড় বড় গাছগুলো, সেগুলো দেখতে পাচ্ছেন। পুকুরের মাঝখানে, একদম মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপের মতো, আর ওখানে নারিকেল গাছ, আরও বেশ কিছু গাছ রয়েছে। সৃষ্টির যে কারিগর সেই হুমায়ুন আহমেদ স্যার কীভাবে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় সব কিছুই এই নুহাশপল্লীর ভিতরে তিনি করে গেছেন। পাহাড়ের টিলার মতো এখানেও দোলনা সিস্টেম করা হয়েছে বসার জন্য।
দুটি ঘাটলা বিশিষ্ট। অনেক নাটকে এই ঘাটলাগুলো এখানে বসে নায়ক নায়িকাদের বসার দৃশ্যপটগুলো এখানে আমরা নাটকে দেখতে পেরেছি। সেই নাটকগুলোতে এই দৃশ্যগুলো যে এত সুন্দর লেগেছে, সেই জায়গাগুলো এই নুহাশপল্লীর ভিতরেই। পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। এভাবেই অসংখ্য নাটক সিনেমার মধ্যে যে গানগুলো, সেই দৃশ্যগুলো এরকম সুন্দর জায়গার থেকেই নিয়েছিলেন হুমায়ুন আহমেদ স্যার। গাছের নিচে বসে প্রিয়জন এবং বন্ধুবান্ধব নিয়ে এখানে আড্ডা দিতে পারবেন। কি সৃষ্টিগুলো করে গেছে হুমায়ুন আহমেদ স্যার, পাহাড়ের মতো করে এখানে দিঘির নৈসিক সৌন্দর্য দোলনায় বসে দেখার যে একটি মজা, সেটা তিনি করে গেছেন। এর কিচিমিচি, কি সুন্দর এই পরিবেশের মধ্যে পাখি কিচিমিচি করতেছে। কক্সবাজারের মতো সেই ঝাউ গাছগুলো এখানেও রয়েছে। হুমায়ুন আহমেদের প্রিয় মাটির ঘর, এই ঘরের মধ্যে অনেক নাটকের এখান থেকে শ্যুট করা হয়েছে। সেই মাটির ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন। মাটির ঘরের সামনে এগিয়ে আসার পরপরই একটা টিনের ঘর রয়েছে এবং এখানে কুয়া রয়েছে। অনেক কবুতর, এখানে গরু আমরা দেখতে পাচ্ছি, গরু বাছুর। এখানে হুমায়ুন আহমেদ স্যার থাকার সময় থেকেই এখানে পালন করা হয়। রাশেদ হুমায়ুন ঔষধি উদ্যান, আমার ছোট বাবাকে মনে করছি। সুবিশাল এই মাঠের মধ্যে দর্শনার্থীরা এখানে যারা আসে, তারা এখানে বাচ্চাদের নিয়ে খেলাধুলাও করতে পারে। দোলনা রয়েছে এখানে গাছের মধ্যে বাঁধা। হুমায়ুন আহমেদ স্যার এখানে অনেক বিশ্রাম নিয়েছে।
মাঠের মধ্যে আপনারা পেয়ে যাবে টং ঘরটি। অনেক নাটকের মধ্যে এই টং ঘরের দৃশ্য দেখানো হয়েছে। গাছের উপরে টঙ্গের ঘরে বসে পড়েছি। এখানে বসে প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে আমাদের আমাদের টং গাছের উপর। হুমায়ুন আহমেদ স্যারের এই টঙের ঘরে আপনাকে দেখতে পারতেছি যে এখানে উঠেছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে যে হুমায়ুন আহমেদ স্যারের জীবনী নিয়ে আমরা দেখতে পারতেছি যে তার টঙ্গী বিলাস খুব ভালো লাগে। কই থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে না? জি। আপু খুব যত্ন করে ছবি তুলছে এই সুন্দর জায়গার। প্রিয় মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করতে ভুল করছে না। কত দর্শনার্থী এখানে প্রতিদিন প্রবেশ করে সেটা দেখতে পাচ্ছেন। আরেকটি জনপ্রিয় টিনের তৈরি এই ঘরটি। এখানে দাবা, হুমায়ুন আহমেদ স্যার দাবা খেলতে খুব পছন্দ করতেন, যে কারণে এই ভাস্কর্যের মাধ্যমে দাবাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থল গেট থেকে বাইরের দিয়েই করা হয়েছে। আমরা এখন দর্শক শ্রোতা আপনাদের নিয়ে যাচ্ছি কথার গল্পের কারিগর হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থলে। আমরা প্রবেশ করছি যেখানে ঘুমিয়ে রয়েছে কথার জাদুকর প্রিয় স্যার হুমায়ুন আহমেদ স্যার। প্রিয় স্যার এখানেই ঘুমিয়ে রয়েছে চিরনিদ্রায় তার প্রিয় নুহাসপল্লীতে। প্রিয় স্যারের কবর হুমায়ুন আহমেদ। কল্পনায় দেখেছি নুহাসপল্লী, সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর, তার গায়ে লেখা চরণ দড়িতে দিও গো আমারে, নিও না সরায়ে, কাঠ পেন্সিল হুমায়ুন আহমেদ। এখানেই ঘুমিয়ে রয়েছে কথার জাদুকর হুমায়ুন আহমেদ স্যার। আজ যদি বেঁচে থাকতো তাহলে আরও কত নাটক, আরও কত লেখার জাদু তার কাছ থেকে আসতো।